থ্যাংক ইউ। আমরা যে কথা বলছিলাম, আমরা টুকিটাকি ছোট ছোট বেশ কয়েকটা ইনফরমেশন অলরেডি পেয়েছি। এখন আমরা মাহমুদ হ্যান্ড রেজ করেছে, মাহমুদের কাছে মাহমুদের প্রশ্ন শুনবো। মাহমুদ, একটু পরিচয় দিতে হবে, তারপরে একটু কথা বলতে হবে। মাহমুদ। আসসালামু আলাইকুম ভাই, আমি হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেভেল 3 সেমিস্টার। ওকে ওকে। মকিত ভাই, আমি ঠিক শুনতে পাইনি। মাহমুদ প্লিজ আমি একটু হলো একটু মাহমুদ, বোল্ডলি আবার বলতে হবে, আবার লাউডলি। একটু বলবে ভাই? জি জি, আমি হলো আব্দুল্লাল মাহমুদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এবার লেভেল 3 সেমিস্টার টুতে আছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বল। আচ্ছা, মেইনলি হলো আমার আর কি প্রাইভেট সেক্টরে অনার্স পাস করার পর মাস্টার্স, মানে অনার্স পাস করার পর পরে আমি প্রাইভেট সেক্টরে ঢুকতে যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে একটা জিনিস বলছিলেন যে আপনি ক্যাপেবল হতে হবে। তো এই ক্যাপেবল হওয়ার জন্য আসলে কি কি করা উচিত, মেনলি এক্সট্রা আর কি কি করা লাগতে পারে, স্কিল বা কোন দিকে ডেভেলপ করলে ভালো হয়? আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে, অনার্স পাশ করার পরেই যদি তুমি প্রাইভেট সেক্টর বা কোনো জবে ঢুকতে চাও, এটাকে আমরা একটু ডিসকারেজ করি, যদি এক্সট্রিম কোনো প্রবলেম না থাকে। এক্সট্রিম প্রবলেমের বিষয়টাও তোমরা সবাই ম্যাচিউর এখন। এক্সট্রিম প্রবলেমের বিষয়টা সবাই জানো যে কি কি সমস্যা এক্সট্রিম হতে পারে। সেটা না হলে মাস্টার্স, তোমার সাথে যখন একজন মাস্টার্স কেউ কম্পিটিটর থাকবে, তবে অবশ্যই তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে অনার্স এর থেকে, কারণ মাস্টার্স এর সে যখন আরো 3টা সেমিস্টার অ্যাডিশনালি দিবে এবং কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হবে, তখন তাকে অবশ্যই আরো বেশি প্রায়োরিটি দেওয়া হবে। যেমন ধরো, আমার মাস্টার্স হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে। এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স করার জন্য আমি ক্লাইমেট চেঞ্জ সেক্টরে, প্রাইভেট সেক্টরে একটা বড় রোল প্লে করতে পারছি। মাস্টার্স না থাকলে আমি কিন্তু এগ্রিকালচারিস্টই থাকতাম শুধু, তাহলে আমি কিন্তু এই সেক্টরই পেতাম না। ইভেন এই যে এনভায়রনমেন্টাল, এই যে ক্লাইমেট চেঞ্জ এর সেক্টর নিয়ে আমি কাজ করছি, সেটাই সেটাই পেতাম না। তো এটা হচ্ছে ফার্স্ট বিষয়। আর সেকেন্ড হচ্ছে, বেসিক যে যেগুলো আমরা পড়ে আসছি, জেনে আসছি, সেগুলোই খুব ইম্পর্টেন্ট। স্পেসিফিক কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্রাইভেট জবের জন্য খুব ইম্পর্টেন্ট হয় না। জব স্পেসিফিক হতে পারে যে কেউ যদি ডাটা অপারেটিং নিয়ে কাজ করে, তাহলে তাকে হয়তো ডাটা অ্যানালাইসিস থাকতে হবে, যেরকম রিসার্চ অর্গানাইজেশনে লাগে সেরকম। মানে খুব সাধারণভাবে প্রাইভেট সেক্টরের জন্য স্পেসিফিক কোনো, এগ্রিকালচারিস্টদের জন্য কোনো স্পেসিফিক কোনো কিছু লাগে না। মানে তুমি যদি ধরো মাস্টার্স না করলে অনার্স আছে, প্রথম কথা হচ্ছে অনার্স যদি থাকে, যে কোনো পজিশনের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা প্রথমেই 50% কমে যাবে। যদি অনার্সে আউটস্ট্যান্ডিং রেজাল্ট, তখন আমরা দেখি কারো খুব ভালো রেজাল্ট 3.5 এর ওপরে, তার খুব, তখন আমরা হয়তো তাকে কনসিডার করতে পারি সেক্ষেত্রে, যদিও এখন 3.5 এর উপরে শত শত হাজার হাজার রেজাল্ট হয়। সো স্পেসিফিক কোনো কিছুর আসলে তেমন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের সাথে মিজান মনে হয় এর আগে একটা হাত তুলেছিল, মিজান। তারপরে শুভকে আমরা করব। মিজান, মিজানুর, ভাইয়া আসসালামু আলাইকুম। প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান, আইইউবিএটি থেকে আছি, 5th সেমিস্টার আউট অফ 12। ওকে, ভেরি আর্লি স্টেজ। ভাইয়া ওকে, নো প্রবলেম। ভাইয়া হ্যাঁ, আমার প্লিজ। এই কোশ্চেনটা আসলে অলরেডি আনসার দেওয়া হয়েছে, যেমন মাস্টার্সটা জরুরি কিনা অলরেডি আনসার দেওয়া হয়েছে। তো আমি এর সাথে একটু জানতে চাচ্ছি যে আমাদের প্রাইভেট সেক্টরে জয়েন করতে হলে আমাদের স্টার্টিং পজিশনটা কি হয়, আর স্যালারিটা স্টার্টিং কেমন হওয়া উচিত, বা আমাদের ওই জিজ্ঞাসা যখন করা হয় যে তোমার এক্সপেক্টেড স্যালারি কেমন, তো ওই জিনিসটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমি যখন প্রাইভেট সেক্টরে জয়েন করেছিলাম, এটা আমারও একটা ই ছিল যে আসলে প্রাইভেট সেক্টরের ইগুলো কিরকম, জবগুলো কিরকম হয় বা স্যালারি গুলো কিরকম হয়। আসলে স্যালারি গুলো পজিশন ভেদে ডিফারেন্ট হয়। প্রথম কথা হচ্ছে, প্রাইভেট সেক্টরে পজিশন ভেদে স্যালারি ডিফারেন্ট হয়, এটা ফিক্স কোনো নাই যে প্রাইভেট সেক্টর এন্ট্রি লেভেলে কেউ জয়েন করলে সাধারণত এরকমই হবে। তবে এখনকার যে রেঞ্জটা, গভর্নমেন্টের যে রেঞ্জ আছে, সেটা থেকে সাধারণত ভালো অর্গানাইজেশন গুলোতে, আম, ভালো অর্গানাইজেশন বলছি মানে একটু যারা হাই র্যাঙ্কিং, যেমন যেমন আমি যদি তোমাকে এনজিও সেক্টরের কথা বলি, আইএনজিও গুলোতে যে স্যালারি স্ট্রাকচার, সেটার সাথে ন্যাশনাল এনজিও গুলোর স্যালারি স্ট্রাকচার কিন্তু সেটার থেকে দুর্বল। ন্যাশনাল এনজিও যেরকম
ব্র্যাক আছে, পিকেএসএফ আছে, এরা ভালো ভালোগুলোর এক্সাম্পল দিচ্ছে। আবার লোকাল এনজিও যেরকম আছে, উত্তরণ, সুশীলন, সেগুলো লোকাল এনজিও, সেগুলো ন্যাশনাল এনজিও, সেগুলো একটা স্পেসিফিক রিজিয়নে কাজ করে, সেগুলোর স্যালারি স্ট্রাকচার আরেকটু কম। তো কাজে স্যালারির রেঞ্জটা আসলে এটা ভেরি করে। তুমি যদি লোকাল কোনো একটা এনজিওতে কাজ করো, সেখানে মেবি তুমি 20,000 এর স্টার্টিং পজিশন হতে পারে। আবার হতে পারে যদি আইএনজিও তে কোনো জায়গায় কাজ করতেছো, তুমি কেয়ার, অক্সফার্ম এরকম জায়গাতে তুমি কাজ করতে সুযোগ পাচ্ছ, সে জায়গায় তোমার ইভেন 40,000 স্টার্টিং স্যালারি হতে পারে। তো কাজে এই স্যালারিটা ডিপেন্ড করবে অর্গানাইজেশন কোন জায়গায় তুমি সুযোগ পাচ্ছ সেটার উপর বেস করে। ওকে, থ্যাংক ওকে ইউ। এখন আমরা আমি একটু শর্ট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি যাতে আমরা টাইম কভার ওকে করতে ওকে পারি। ওকে, থ্যাংক ইউ। শুভ আমাদের সাথে এরপর হ্যান্ড রেজ করেছিল। শুভ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আবু শাহেদ শুভ, খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে বলতেছি। স্যার, আমার প্রশ্নটা ছিল যে স্যার যে বললেন যে মাস্টার্স করলে ভালো হয়, তো প্রাইভেট সেক্টরের জন্য কোন ডিপার্টমেন্টে মাস্টার্স করলে স্কোপটা বেশি? আচ্ছা, আহ এটাও আমি যেটা বলবো যে এটা আসলে খুব বেশি স্পেসিফিক নাই, যে ঠিক মানে আসলে কি প্রাইভেট সেক্টরটা গভর্নমেন্ট সেক্টর যেরকম সেক্টরাল প্রায়োরিটির একটা বিষয় থাকে। যেমন আহ, মুকিত ভাই সয়েল সায়েন্সে মাস্টার্স করার কারণে এসআরডিআই খুব ভালো করছেন, এটা যেমন সত্যি। আবার ব্রিডিং এ যারা মাস্টার্স করবে, প্ল্যান্ট জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এ, তাদের আসলে ধান গবেষণায় কাজ করার সুযোগটা একটু বেশি। এই ধরনের কিছু বিষয় থাকে আমাদের কিন্তু। হুম, এখন প্রাইভেট সেক্টরের যেটা বিষয়, যে প্রাইভেট সেক্টরে এইরকম স্পেসিফিক কোনো কিছু থাকে খুব কম। যদি ধরো এসিআই একটা প্রাইভেট সেক্টর, এসিআই নিবে হচ্ছে একজন আহ, একজন একজন সিডের প্ল্যান্ট ব্রিডিং এর জন্য, হাইব্রিড সিডের প্ল্যান্ট ব্রিডিং এর জন্য একজন লোক নিবে, সেই জন্য কিন্তু তারা প্ল্যান্ট ব্রিডারই খুঁজবে। কিন্তু জেনারেল ওয়েতে কেউ যদি সোচে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য কোনো একজন লোক খুঁজবে, তারা শুধু দেখবে যে তার মাস্টার্স এর ইটা আছে কিনা। সো যদি একেবারে এগ্রিকালচারের সাথে রিলেটেড কোনো কিছুতে জড়িত থাকতে হয়, তাহলে স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে সেগুলোতে মাস্টার্স করাটা জরুরি। যেমন যেগুলোর মধ্যে খুবই টেকনিক্যাল যেগুলো আছে, আমি বলবো যে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং, প্যাথোলজি, সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, যেগুলো একদম মোস্ট টেকনিক্যাল, সেগুলোর সাথে মাস্টার্স করা যেতে পারে যদি সে টেকনিক্যাল মানে এগ্রিকালচার সাইডে সে তার ক্যারিয়ার ডেভেলপ করতে চায়। আর যদি জেনারেল চলে আসে, যে প্রাইভেট সেক্টরের জেনারেল জায়গাগুলোতে, তাহলে কোনো একটা সাবজেক্টে মাস্টার, এক্সটেনশন ইজ ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্স ইজ ওকে, এগুলোতে আসলে করা যায়। ওকে, থ্যাংক ইউ। শিথিলা, শিথিলা আছে আমাদের সাথে। শিথিলা। আসসালামু আলাইকুম। আমি ওকে, শিথিলা, পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে 6 সেমিস্টারে। আমার প্রশ্ন ছিল, স্যার যখন হাউরের একটা প্রজেক্টের জন্য হচ্ছে রিক্রুটমেন্টের জন্য বলেছিল যে সিভি তে যে স্কিলটা অ্যালাইন করে না ওটা না দেওয়ার জন্য, এখন আমি যদি আমার অনার্স লাইফে আমি একটা অন্য আরেকটা প্রজেক্ট, রাইস বা অন্য কোনো কিছুর একটা প্রজেক্টে বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকি, আমার কি ওটা উল্লেখ করা ভালো না ওই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখার থেকে? আমি ঠিক ক্লিয়ার না আমি প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা। তারপর আমি যতটা দেখি, যদি আমার অ্যান্সারটাতে তুমি তোমার প্রশ্নের উত্তর না পাও, তাহলে আমাকে আবার মানে আবার ক্লিয়ারলি প্রশ্নটা করো। এখন প্রথম কথা হচ্ছে, সিবিতে কোনো কিছু ফেক করা যাবে না, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সিবিতে সবসময় জেনুইন বিষয় লিখতে হবে। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম হয়তো, বা আমি এটা এটা বলা খুব ইম্পর্টেন্ট। সিবিতে কোনো এমন কিছু লেখা যাবে না যে এটা আসলে না, ওই ডাক পাওয়ার জন্য হলেও না। যদি কোনো সার্কুলার তোমার সাথে না যায়, যেমন হাওরের লোক নিচ্ছে, হাওর সম্পর্কে জানতে হবে, কিন্তু তুমি হাওর চিনোই না, হাওর শব্দটা হয়তো তুমি শুনেছো, বাট তুমি হাওরের কিছু জানো না, মেবি তোমার জন্য সেটা খুব ভালো সুইটেবল না। সেটার জন্য যদি স্পেসিফিক করে দেয় যে হাওর সম্পর্কে তার অভিজ্ঞতা লাগবেই, যদি জেনারেল থাকে যে আমরা এখানে এগ্রিকালচার নিচ্ছি, সে আমরা পরে সেটা ঠিক করে নেবো, দ্যাটস ডিফারেন্ট। সো এটা খুব ইম্পর্টেন্ট। আর সেই ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আসলে হয় যে যদি স্পেসিফিক করে দেয় যে কোনো একটা রিজিয়নের জন্য সেই রিজিয়নের অভিজ্ঞতা থাকতে হবে, সেটা হাওর হোক কিংবা বরেন্দ্র অঞ্চল হোক,
স্পেসিফিক করে দিল যে ওইটা থাকতে হবে, তখন আসলে স্পেসিফিক লোকই খোঁজে সেটার জন্য। কিন্তু জেনারেল ওয়েতে তুমি উল্লেখ করতে পারো যে জেনারেল যে জায়গাতে মানে একজন এগ্রিকালচারিস্ট চেয়েছে, সেই জায়গাতে তুমি উল্লেখ করতে পারো যে তোমার জেনারেল একটা এক্সপিরিয়েন্স আছে, বাট স্পেসিফিক যে জায়গাটাতে সেই জায়গাটাতে আসলে স্পেসিফিক এক্সপিরিয়েন্সই লাগবে। আমি কি কিছুটা ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি মানে শিথিলার ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটু অ্যাড করি যদি, মানে শিথিলার ব্যাপার হচ্ছে যে কোনো কিছুই নাই আমার, কিন্তু যতটুকু আছে তখন বাধ্য হয়ে সেই ব্যাপারটা হাইলাইট করা আর কি। যেহেতু আমার হাওয়ারের এক্সপিরিয়েন্সটা নাই, কিন্তু আমি ল্যাবে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে, হয়তোবা এটা পজিটিভলি দেখবে। অনেক ক্ষেত্রে অনেকে চায় যে ওর যদি কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স থাকে হয়তোবা সেটা এক্সট্রা একটা ইয়ে দেয়। এটা মনে হয় একটা হতে পারে হেল্পফুল। ওকে, থ্যাংক ইউ। আনিকা, আনিকা পরিচয় দিয়ে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করছি, মাস্টার্সে ভর্তি হব। তো স্যার আমার ইচ্ছা হচ্ছে এন্টোমোলজিতে মাস্টার্স করা। তো এই সাবজেক্টের কি মানে হচ্ছে প্রাইভেট সেক্টরে মানে তেমন ভ্যালু আছে কি না, মানে আমি চাইতেছিলাম কি এন্টোমোলজিতে মাস্টার্স করতে। আর স্যার হচ্ছে সিজিপিএ কেমন থাকা লাগবে? আর স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে যে সিভিতে তো হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চায়, মানে হচ্ছে বাট আমরা তো ওরকম কোনো কাজ করার সুযোগ পাই না। মানে মাস্টার্সে হয়তো বা যে রিসার্চ প্রজেক্ট মানে স্যারদের সাথে থিসিস বা রিসার্চ পেপারে কাজ করব, কিন্তু এভাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য কি করব? থ্যাংক ইউ। আনিকা, 3টা প্রশ্ন করেছো। প্রথমটা হচ্ছে এন্টোমোলজি। এন্টোমোলজিতে মাস্টার্স করলে সেটার অবশ্যই প্রায়োরিটি আছে। আমি যেটা বলেছি যে এন্টোমোলজি স্পেসিফিক সার্কুলার প্রাইভেট সেক্টরে সবসময় হবে এরকম না, বাট কারো এগ্রিকালচারাল সায়েন্সে তার মাস্টার্স আছে, সেটা থাকলে সে মাস্টার্সের যে প্রায়োরিটিটা সেটা সে হয়তো পাবে। সো এন্টোমোলজিতে তুমি যদি এন্টোমোলজিতে নেক থাকে, এন্টোমোলজিতে মাস্টার্স করতে পারো। সেক্ষেত্রে তোমার রিসার্চ অর্গানাইজেশন গুলোতে প্রায়োরিটি পাবা, এবং তার সাথে সাথে প্রাইভেট অর্গানাইজেশনের জন্য তো এটা কোনো ব্যারিয়ারই না। সেকেন্ড হচ্ছে সিজিপিএ। প্রাইভেট সেক্টরের জন্য তোমার সিজিপিএ আহামরি 3.75 এর উপরে মানে সিজিপিএ পেতেই হবে এরকম খুব জরুরি না। আমরা বলি যে আমরা সাধারণত 3.5 এর আশেপাশে যে সিবি গুলো আছে সেই সিবি গুলোকে আমরা বেশি সিলেক্ট করি। মোটা মানে সেটা 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 এখনকার আঙ্গিকে সেটা অবশ্যই একটা অ্যাভারেজ রেজাল্ট। 3.4 টু 3.6 বা 3.7 এরকম সিপি গুলোকে আসলে নেওয়া হয়। এটা আর একটা তোমার কি প্রশ্ন, লাস্ট আর একটা কি বিষয় ছিল? স্যার ওই যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আচ্ছা, লাগবে মানে ওয়ার্কিং সিভিতে। এক্সপিরিয়েন্স। হ্যাঁ, থ্যাংক ইউ। মনে হচ্ছে সিভিতে যে জবগুলোতে আসলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয় সেই জবগুলো ফ্রেশারদের জন্য না। এটা হচ্ছে আমার মানে এক কথায় আনসার। ফ্রেশারদের জন্য আলাদা কিছু, প্রত্যেকটা সার্কুলারেই কিন্তু এক্সপিরিয়েন্স লাগবেই এরকম কিন্তু বলা হয় না। প্রত্যেকটা সার্কুলারে বলা হয় না। যেটাতে এক্সপেরিয়েন্স লোক নেওয়া হবে বলা হয়, সেটা আসলে ফ্রেশারদের জন্য না। এটা হচ্ছে বিষয়। তো ফ্রেশারদের জন্য এন্ট্রি লেভেলে ঢোকার জন্য কিছু সার্কুলার থাকে, সেইগুলোতে আসলে প্রাইভেট সেক্টর ফ্রেশারদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, থ্যাংক ইউ। রিফাত, রিফাত একটু পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, রিফাত, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্যার গ্রাজুয়েট করেছি। আর জুন মাস থেকে আমাদের সম্ভবত মাস্টার্স, তো ওইখানে আমি ইনশাআল্লাহ ভর্তি হওয়ার চেষ্টা করব। স্যার আমার প্রশ্নটা হলো স্যার, আমি যদি ভবিষ্যতে স্যার আমার মূলত টার্গেট হলো স্যার বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া, অথবা দেশে থাকলে গভর্নমেন্ট জব করা। তো এই ক্ষেত্রে যদি আমি মাস্টার্স না করি তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা, আর মানে এটা কি কোনো রিস্কের বিষয় কিনা? আর দ্বিতীয় প্রশ্নটা হলো স্যার, আমি যদি প্রাইভেট জবই করতে চাই কিন্তু সেটা এগ্রিকালচার রিলেটেড না, যেমন ধরেন স্যার প্রাইভেট ব্যাংক বা এ ধরনের কোনো প্রতিষ্ঠান, স্যার সেক্ষেত্রে কি এমবিএ করলে কোনো এজ পাবো কিনা? স্যার এই দুটাই প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা, যে এটার জন্য তোমার মাস্টার্স করা খুব জরুরি না, এক কথায় অ্যান্সার তোমার যেই আছে সেটার এক্সপ্লেনেশনে আমি গেলাম না। তুমি বাইরে মাস্টার্স করতে পারো, এক অনার্সের পরে বাইরে মাস্টার্স করতে পারো, বা সরকারি সব চাকরিগুলোতে আসলে অনার্সই স্টার্টিং এ খোঁজে, ইভেন বিসিএস এও অনার্সই খোঁজে।
তুমি চাইলে অনার্স করে তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো। এটার অ্যান্সার শেষ। সেকেন্ড যেটা হচ্ছে যে তোমার যদি তুমি যদি আহ আরেকটা কোনটা ছিল তোমার, রিফাত? যে আরেকটা কি জানতে স্যার আমি চাচ্ছি? বলছিলাম যে স্যার আমি যদি এগ্রিকালচার রিলেটেড কোনো জব না আচ্ছা, করি এগ্রিকালচার তাহলে কি রিলেটেড, অন্য কোনো হ্যাঁ জব করবো সেক্ষেত্রে সরি, এমবিএ প্রাইভেট করলে কি সেক্টর, পাবো কিন্তু? হ্যাঁ হ্যাঁ, তুমি এমবিএ কর, যদি ব্যাংকে যেতে চাও তাহলে এমবিএ করতে পারো, দ্যাটস ফাইন, বাট ব্যাংকে এমবিএ করতেই হবে সেইটা জরুরি না। বাট তুমি যদি এমবিএ করে ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার করতে চাও তাহলে এমবিএ একটা ভালো একটা দিবে তোমাকে। বাট আমাদের প্রচুর ছোট ভাই বড় ভাই বোন আছে যারা এগ্রিকালচারিস্ট হয়ে ব্যাংকে জব করছে। তো তুমি এগ্রিকালচারিস্ট থেকে অনার্স এর পরেও তুমি ব্যাংকের জন্য ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। অনার্স তোমার স্টার্টিং এর জন্য সব জায়গাতে আসলে অনার্স চায়, কিন্তু আমি এটাই এটাই বলার চেষ্টা করেছি এটাকে, যে মাস্টার্স কে প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু সেতু চায় তোমার মনে কিন্তু আছে অনার্স। কিনা আমরা যখন বিশেষ করে আমরা যখন বের হই অনার্স শেষ করে তখন কিন্তু এমবিএ কিন্তু একটা ক্রেজের মতো ছিল, মানে এমবিএ করতে হবে, অনেকেই কিন্তু আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ কিংবা আরো অনেক এমবিএ তে তারা ভর্তি হলো। তো এরও একটা কোশ্চেন ছিল যে আসলে এমবিএ টা তাকে এক্সট্রা কোনো বেনিফিট দিবে কিনা এই প্রাইভেট জবের ক্ষেত্রে। হ্যাঁ, এমবিএ আমি সেটাই বলার চেষ্টা করলাম মুকিত ভাই, যে এমবিএ করলে কেউ যদি এমবিএ করে তাহলে তাকে মার্কেটিং সাইডে যে বিজনেস ডেভেলপমেন্ট সাইট গুলো আছে বা ব্যাংকিং সাইট গুলোতে সে একটু প্রিভিলেজ পেতে পারে, স্পেসিফিকলি এই জায়গাগুলোতে। বাট শুধু ব্যাংকিং ই তো আসলে প্রাইভেট সেক্টর না, প্রাইভেট সেক্টরের একটা একটা ছোট পার্ট হচ্ছে ব্যাংকিং সেক্টর, মানে প্রাইভেট ব্যাংক। ওকে ওকে তো ওকে সে কাজে বা ইভেন গভর্নমেন্ট ব্যাংক গুলোতেও এমবিএ কেউ করেছে সেটাকে দেখেই যে তাকে রিক্রুট করছে এরকম না। ওকে, থ্যাংক ইউ। শাহিন সারওয়ার। আসসালামু আলাইকুম স্যার, আমি শাহিন ওয়ালাইকুম সরোয়ার, আসসালাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। স্যার আমার প্রশ্নটা ছিল যে আমরা লিঙ্কডইনে বিশেষ করে দেখেছি, বা যদিও এরকম জব হোল্ডারের সাথে কখনো কথা হয়নি আমার সরাসরি, তো এরকম বলে যে অফিস পলিটিক্স, তো প্রাইভেট জবে এটা সবচেয়ে বেশি থাকে, আর যার কারণে জব ইনসিকিউর হয়ে যায়, যে হঠাৎ দেখা গেল যে আম, কোনো কারণে বললো যে কালকে থেকে আপনার জব নেই বা এরকম কিছু একটা। তো এইটা আসলে কতটা সত্যতা যদি একটু কাইন্ডলি বলতেন স্যার। খুবই কঠিন প্রশ্ন, আবিদ আচ্ছা, প্লিজ। হ্যাঁ খুবই কঠিন প্রশ্ন, কিন্তু এইটার এইটা এক কথায় আসলে এটাকে সত্য নাকি মিথ্যা এরকম বলা যাবে না। এরকম যেতে হলে আসলে তোমাকে আরেকটু সিনিয়র হতে হবে আগে বিষয়গুলোকে বোঝার জন্য। আমি একটু ক্লিয়ার করি কেন আমি এই কথা বললাম। কারণ এই পুরো প্রাইভেট সেক্টরটাই আসলে একটা কোনো বিষয় না, মানে প্রাইভেট সেক্টরে ডিফারেন্ট ডাইমেনশন আছে। যেরকম আমরা যদি গভর্নমেন্ট সেক্টরে যাই, গভর্নমেন্টে বিসিএস আছে, গবেষণা প্রতিষ্ঠান আছে, সরকারি গভর্নমেন্ট জবের ব্যাংকিং চাকরি আছে। আমার ওয়াইফ চাকরি করে বাংলাদেশ কৃষি ব্যাংকে, সেটা গভর্নমেন্ট জব। সো গভর্নমেন্ট জবের ব্যাংকিং আছে, গভর্নমেন্ট জবের রিসার্চ আছে, গভর্নমেন্ট জবের এক্সটেনশন আছে, তো সব আছে। এরকম প্রাইভেট জবেরও আছে হচ্ছে কর্পোরেট একটা সেকশন। সো কর্পোরেট সেকশন কিছু জায়গা আছে মার্কেটিং রিলেটেড, কিছু জায়গা আছে টার্গেট ওরিয়েন্টেড, মানে তোমাকে টার্গেটটা রিচ করতে হবে, তোমাকে একটা টার্গেট দেওয়া হবে যে তুমি এত টাকার সেল করবা। সেই সেলটা যদি তোমার না হয় তাহলে তোমাকে অবশ্যই তোমার যে ম্যানেজমেন্ট আছে সে ফায়ার করবে, যে না তোমাকে দিয়ে আমার হচ্ছে না, তুমি অন্য চাকরি খুঁজে নাও, ইনস্ট্যান্টও ফায়ার করতে পারে। বাট এটা একটা পার্ট, হয়তো 10 ধরনের প্রাইভেট জব আছে তার মধ্যে এক ধরনের এটা। বা এবং এটা একেবারেই সত্য না যে অফিস পলিটিক্স গভর্নমেন্টের তুলনায়, তো অবশ্যই প্রাইভেট মানে এনজিও একটা আরেকটা সেক্টর, যে সেক্টরটা আমি আছি এনজিও তে, গভর্নমেন্টের তুলনার সাথে আমি যদি বলি অফিস পলিটিক্স অবশ্যই অত বেশি না। মেয়েদের জন্য যদি আলাদা করে বলি, জব সিকিউরিটি অনেক ভালো, এবং এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট অনেক ভালো, সিকিউরিটি অনেক ভালো, এবং ইচ এন্ড এভরিথিং, মানে আহ, আহ, কাজের পরিবেশ। আমি যে জায়গাগুলোতে কাজ করেছি আমার লাইফে, 3টে অর্গানাইজেশনে আমি কাজ করেছি, সবগুলো জায়গাতে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ওয়াজ এক্সিলেন্ট। এনজিওর ক্ষেত্রে আমি পার্সোনালি শুধু করছি দেখে বলবো না, তো এই জায়গাগুলোতে ভালো, সবাই অনেক ভালো করছে। তো এই জায়গাগুলো আসলে ওইভাবে কম্পারেবল না যে কেউ যদি আসলে প্রাইভেট জব যে করে ইনস্ট্যান্ট তার আসলে মানে জব চলে যাবে রাতারাতি, কেউ এসে বলবে যে কালকে থেকে তোমার চাকরি নেই, আর এইটাই প্রাইভেট জবে কমন সিনারিও, এটা একেবারেই ভুল কথা। ওকে, থ্যাংক ইউ। এবার গোলাম হুসাইন প্লিজ।
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম হোসেন। আমি বর্তমানে পড়াশোনা করতেছি আইবিটি তে ফাইনাল ইয়ারে। ওকে। তো ভাইয়া আমার একটা প্রশ্ন হ্যাঁ, ছিল, শুনতে পাচ্ছি। সেটা জি। হলো যে আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি যে টেকনোলজি বেস, যেমন আমরা যদি বলি যে কম্পিউটার বেস যে নলেজ গুলো দরকার, তো এখানে বিশেষ করে কোন কোন অ্যাপ বা কোন কোন রিলেটেড নলেজ গুলো আমাদের চাকরির ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়ে পড়ে? থ্যাংক ইউ। এরকম স্পেসিফিক আসলে কোনো কিছুই নাই যে এই ধরনের অ্যাপ তোমার জানা থাকলে বা এই ধরনের স্পেসিফিক কোনো একটা জিনিস যদি তোমাকে জানা, মানে অ্যাপ বেস কোনো জিনিস যদি জানা থাকে তাহলে যে খুব ভালো হবে। বাট আমরা সবসময় বলি যে যার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যে ভালো আমরা তাদেরকে প্রায়োরিটি দিই, এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে অবশ্যই তার যদি স্কিলস, কম্পিউটার স্কিলস যদি তার ভালো থাকে, যেমন বেসিক কম্পিউটার স্কিলস, যে সে মাইক্রোসফট ওয়ার্ড এর সাথে জানে, মাইক্রোসফট এক্সেল এর কাজ জানে, পাওয়ার পয়েন্টের কাজ ভালো করতে পারে, কিংবা সে আসলে এআই দিয়ে হয়তো ফটোগ্রাফি কোনো একটা কাজ করতে পারে, সেটার বিষয়ে তার প্রফেশনাল ট্রেনিং আছে। মানে এগুলো সব জেনারেল, এগুলো যে বেসিক থাকতেই হবে সেটা খুব জরুরি না, কিন্তু বেসিক কিছু জিনিস আছে যেমন মাইক্রোসফটের কাজগুলো, এগুলো আসলে এখন লাগে, সেটা হয়তো থাকতে হবে। বাট কোনো অ্যাপ বেস তাকে যে খুব স্কিল কিছু হতে হবে এরকম আসলে খুব জরুরি না। ওকে, থ্যাংক ইউ। এবার বাকি আছে সাদিয়া আফরিন আনিকা। আসসালামু আলাইকুম স্যার। আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে প্লান্ট প্যাথোলজিতে এখন মাস্টার্স এর থার্ড সেমিস্টারে আছি। মাস্টার্স কিছুদিন পরে আর কি শেষ হয়ে যাবে। তো আমার জানার ছিল যে আমি এই প্রাইভেটের যে ইনস্টিটিউশন গুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এই সম্পর্কে খুবই আমার ধারণা কম আসলে। কোথায় কোথায় কি মানে জব করা যায় এই সম্পর্কে ধারণা একদমই কম। আর আমার মানে এই সার্কুলার গুলো আসলে কোথায় ঠিক মতো পাওয়া যায় এই এই ধারণাটাও কম। আমার পর্যন্ত সার্কুলার গুলা মানে আমি সার্কুলার গুলা সব পাই না, আমার পর্যন্ত পৌঁছায় না, বা অনেক সময় দেখা যায় আমি পরে দেখতেছি এরকম। তো আমি আসলে কি করতে পারি যে আমার এই ধারণাগুলো আসলে ঠিকঠাক মতো হবে? থ্যাংক ইউ। সাদিয়াকে আমি একটা প্রশ্ন করি, তা সাদিয়ার প্রশ্নের এগেনস্টে, সেটা হচ্ছে তুমি কোনো কিছু যখন এমনি যখন প্যাথোলজির কোনো কিছু যখন তুমি পাও না, মানে বুঝতে পারো না, তখন তুমি কি করো সাধারণত? টিচারদের বা যে হেল্প কোনো নেই, আর তারপরে হচ্ছে এআই এর হেল্প নেওয়া হয়, আর গুগল থেকে উম, মানে গুগল থেকে জানা হয় এরকম মানে। এক্স্যাক্টলি তোমার হচ্ছে, থ্যাংক ইউ, এই জিনিসগুলোই তোমাকে আসলে এখানে করতে হবে। তুমি টিচারদের সাথে বা কথা বলতে পারো, এটা পরে রাখি। বা তুমি যদি যে কোনো বিডি জবসে তুমি যদি খোঁজ রাখো, বিডি জবসে যদি তোমার সিভি আপডেটেড থাকে, বা বিডি জবসে যদি তুমি সপ্তাহে একবার করে ঢুকে শুধু দেখো যে কি কি সার্কুলার আছে, কিংবা যে অর্গানাইজেশন, তোমাকে আগে জানতে হবে আসলে, জাস্ট একটা গুগল করলে তুমি জানতে পারবে যে প্রাইভেট সেক্টর অপরচুনিটি কিরকম, কি কি প্রাইভেট সেক্টর কাজ করছে আমাদের এখানে, বাংলাদেশে কয়টা এনজিও আছে, এনজিও গুলো আসলে ইন্টারন্যাশনাল এনজিও কোনগুলো, বা ন্যাশনাল এনজিও কোনগুলো। এটা হয়তো তোমার মানে 1 ঘন্টার একটা ওয়ার্ক হতে পারে, বড় জোর মানে লাইফে তোমার 1 ঘন্টার একটা কাজ হতে পারে, জাস্ট প্রাইভেট সেক্টর সম্পর্কে জানা, গুগল করে জানলে তুমি একটা ধারণা পেয়ে যাবা যে আমাদের দেশে কি ধরনের প্রাইভেট সেক্টরে কি ধরনের জব আছে, কি ধরনের মার্কেট আছে। সেটা জানার পর তুমি একাই তখন বুঝতে পারবা যে তোমাকে কিভাবে যেতে হবে। প্রত্যেকটা সেক্টর মানে প্রত্যেকটা অর্গানাইজেশনের ওয়েবসাইটে কেরিয়ার নামে একটা জায়গা থাকে, সেখানে ক্লিক করলে দেখা যায় যে তার ওই সময় তার কেরিয়ার অপরচুনিটি কি আছে। সেখানে তুমি যে কোনো, তুমি যদি আজকে কেয়ার বাংলাদেশ দিয়ে এইটার পরে কেয়ার বাংলাদেশ দিয়ে সার্চ দাও, কেয়ার বাংলাদেশ কেরিয়ার লেখো গুগলে, কেয়ার বাংলাদেশের কেরিয়ারের কি আছে সেটা চলে আসবে, ক্লিক করলে দেখতে পাবে এখন কি কি সার্কুলার আছে। সো ইটস ভেরি ইজি। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কি আছে? সবাই যারা হ্যান্ড রেজ করেছিল কোশ্চেন করেছে, আর কি কেউ বাকি আছে? বাকি না থাকলে আমি একটা প্রশ্ন করব সেতুর কাছে। কি হবে? সেতু, আচ্ছা, ধরো তুমি কিন্তু অলরেডি 3টা জব করেছো, মানে 3টা জব তুমি মানে আগে 2টা সুইচ করে এখন এই অবস্থায় আছো। ইন ফিউচারে তুমি লাইফ টাইম কিন্তু এখানে থাকবে থাকবে না, তোমারও কিন্তু আবার সুইচ হবে। দ্যাট মিনস তোমারও, আমরা যেমন আমার কিন্তু এখনো আমার নিজেরও কিন্তু ক্যারিয়ার আছে।
কেরিয়ার মানে কিন্তু এই না চাকরি পাইলাম কেরিয়ার শেষ, হ্যাঁ। যেমন আমি রিসেন্টলি পিএইচডি শেষ করলাম, এখন আমার ইন ফিউচারে টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল যে ইউএসএআইডি বা এফএও বা ইডিতে কনসালটেন্ট নেয়। তো আমি গভর্নমেন্ট জব থেকে লিয়েন নিয়ে ওখানে যাব। তো আমি নিজেকে সেভাবে পারফেক্ট ইয়ে করার জন্য চেষ্টা করতেছি। তো তুমি যখন নিজেকে পারফেক্ট করার চেষ্টা করো, তুমি কোন কোন জায়গাগুলোতে ফোকাস করো আর কি? তোমার তো সেই সুযোগটা আছে, বা করো কিনা এই। হ্যাঁ, না, অবশ্যই এটা আসলে গ্রোথের জায়গাগুলো অবশ্যই আমাদেরকে ভাবতেই হয়। আমাদের নিজেদের ক্ষেত্রেও এই গ্রোথের জায়গাগুলো চিন্তা করতে হয় যে আমি আসলে কেরিয়ার পাথটা যাতে থেমে না যায়, সেটা সেটা অবশ্যই চিন্তা করতে হয়। যেমন আমি আমার জবটা শুরু করেছিলাম আমি ন্যাশনাল এনজিও দিয়ে। সো তারপরে আমি আমার টার্গেটটাকে ফিক্স করি এইভাবে যে আমি ন্যাশনাল এনজিওর মধ্যে সবচেয়ে ভালো যে ন্যাশনাল এনজিও সেটাতে আমি কাজ করেছি, ব্র্যাকে কাজ করেছি। তারপর আমি আরেকটা ন্যাশনাল এনজিওতেও কাজ করি, একটু বড় পজিশনে, তখন যে একদম কোঅর্ডিনেটর পজিশনে কাজ করি। এবং এবং তারপরে আমার টার্গেটই থাকে যে আমি সুইচ করলে বেটার কোনো জায়গাতে সুইচ করবো, মানে তখন আমি আইএনজিও কে টার্গেট করি যে আমি আসলে ইন্টারন্যাশনাল এনজিও তে কাজ করতে পারি কিনা, যেটার বেস আসলে বাংলাদেশে না, মানে যেটা অনেকগুলো দেশে কাজ করছে, এবং যেটা এখন আমি সেরকম একটা জায়গায় কাজ করছি। এবং ইন ফিউচার আমার ইচ্ছা হচ্ছে আমি ইউএন বেস কোনো একটা জায়গাতে কাজ করব, অথবা দেশের বাইরের, মানে আইএনজিও গুলোরও দেশের বাইরে যে জায়গাগুলো আছে সেই জায়গাতে একটা লিডিং পজিশনে কাজ করব। সো সেটা সেটা টার্গেট, এবং সেভাবে আপনি যেমন আপনাকে তৈরি করছেন এবং আমি সেভাবে আমাকে তৈরি করছি যে আমি যাতে পুরো পুরো একটা অর্গানাইজেশনের একটা লিডিং পজিশনে যেতে পারি টুডে অর টুমরো। এখন যে এখন যেহেতু আমি হয়তো 4-5টা প্রজেক্ট দেখছি, তখন হয়তো আমি একেবারে একটা পুরো প্রোগ্রাম দেখবো, যে প্রোগ্রামের আন্ডারে 10-12টা প্রজেক্ট থাকবে। তো সেভাবে আমি চেষ্টা করছি যে আমাকে তৈরি করতে এবং আমার স্কিল ডেভেলপ করতে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমাদের যদি কোনো কথা না থাকে, আর মনে হয় আর খুব বেশি কথা বলবে না, তার আগে একজন আরেকটা মাহমুদ। হ্যান্ড দেখছি আমি, ও ও ও কথা শেষ হয়েছে, মানে যদি সাদিয়া কথা আফরিন। শেষ হয়েছে, আচ্ছা তাহলে হয়তো হ্যান্ড মাহমুদ, নামাতে ভুলে মাহমুদ গেছি। তুমি আমাদের তোমাদের, হ্যালো মাহমুদ আছো? মাহমুদ আমাকে নক করেছিল একটু আগে, মাহমুদ। জি ভাইয়া আছে। হ্যাঁ, আহ, তুমি যে কিছু বলতে চাচ্ছিলে একটু আগে, আমাকে বলছিলে। হ্যাঁ, মেনলি হলো যে ইন্ডাস্ট্রি লেভেলে আমাদের কি কোনো ইন্টার্নশিপের সুযোগ আছে? নর্মালি অন্যান্য সাবজেক্টে তো ইন্টার্নশিপ করতে পারে যারা অন্য ডিপার্টমেন্টে আছে, কিন্তু এগ্রিকালচারে কি এরকম কোনো পসিবিলিটিস আছে ইন্টার্নশিপের? ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জি, মাহমুদ, আমি এগ্রিকালচার যে কি সেক্টর গুলোতে। প্রশ্নটা মাহমুদ, আমি কি প্রশ্নটা বুঝতে, যদি প্রশ্নটা আমি আবার ক্লিয়ার করি তোমার প্রশ্নটাই, যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে মানে হচ্ছে সেটা ধরো কোন একটা বাইং সেক্টর বা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। ওই সিনজেন্টা সে টিনজেন্টা থাকে, মানে ইন্ডাস্ট্রি আছে, পেস্টিসাইড ইন্ডাস্ট্রি আছে, সিড ইন্ডাস্ট্রি আছে। এই ব্যাপারটা আসলে আমার মনে হয় আবিদের কাছে প্রশ্ন না করার চেয়ে বরং আবিদকে এটা জিজ্ঞেস করা যেতে পারে যে তোমরা কি কেয়ারে বা এরকম ক্ষেত্রে কি ইন্টার্নি নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, ইন্টার্ন স্টুডেন্ট, কারণ ওরা তো এই যে আইইউবিটি থেকে পাশ আমাদের করে। এখানে কেয়ার বা এনজিও গুলোতে প্রচুর ইন্টার্ন নেওয়া হয়। আমাদের এখানেও ইন্টার্নশিপ হিসেবে আমাদের এখানে ছেলেমেয়েরা কাজ করে, এবং ইন্টার্নশিপ শেষে তার যদি পটেনশিয়ালিটি থাকে কোনো একটা পজিশনে আমরাই রেখে দিই, সে যদি ভালো হয়। এটা আমরা প্রচুর করি, আমাদের এখানে আছে। আর মাহমুদের প্রশ্নটা যদি আমি বলতে চাই, যে এটা আসলেই মানে এই অপরচুনিটিটা কম। এটা হচ্ছে সেক্টরকে, আমরা সেক্টর চেঞ্জ করা, আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যাই এখান থেকে সেক্টর চেঞ্জ করা, সেই ক্ষেত্রে মানে এগ্রিকালচার সেক্টর থেকে ইন্ডাস্ট্রি সেক্টরে ইন্টার্নশিপের সুযোগটা আসলে কম, কারণ ইন্টার্নশিপ করতে গেলে তাকে তুমি আগে কি করে আসছো সেটা দেখবে। সো এটার সাথে কানেক্ট করার সুযোগটা আসলে কম থাকে। ওকে, আনিকা, মানে লাস্ট ম্যান, আমি আর সুযোগ দিব না। আনিকা, আরেক আনিকা, দুইজন ছিল, একজন আনিকা, সেকেন্ড আনিকা, অনলি আনিকা, প্লিজ। স্যার আপনি যে বললেন যে মানে ইন্টার্নশিপের সুযোগ দেন, তো এখন কি অনার্স এর পর সুযোগ দেওয়া হয়? আর আপনারা হচ্ছে কি কি বিষয় হচ্ছে নোটিস করেন যে মানে ইন্টার্নশিপের ক্ষেত্রে, এগ্রিকালচারে যাদেরকে ইন্টার্নশিপ নেওয়া হয় তাদের ক্ষেত্রে? আহ অনার্স এর পরে আমরা যদি এগ্রিকালচার ইন্টার্নশিপের বিষয়টা কি, যে ইন্টার্নশিপটা আসলে এই বিষয়টা সম্পর্কে একটু জানতে হবে। আমি 1 মিনিটে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি।
সেটা হচ্ছে ইন্টার্নশিপ এরকম না যে কেউ হলো আসলো আমরা ইন্টার্নশিপ দিয়ে দিলাম, ঠিক এরকম না। ইন্টার্নশিপ কোনো একটা প্রজেক্ট রিলেটেড কাজের জন্য আমরা স্পেসিফিক কোনো একটা লোককে খুঁজে আমাদের ইন্টার্ন হিসেবে কাজ করার জন্য। সেটা যদি এগ্রিকালচার রিলেটেড কোনো প্রজেক্ট যখন থাকে, তখন অনার্স এর পরে হলেও আমরা সেই সুযোগটা অনেকে দিই। সেক্ষেত্রে আমরা তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো কিরকম ভালো আছে সেগুলোও দেখি, একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা তার মোটামুটি ভালো আছে কিনা সেই জিনিসগুলো আমরা সেখানে দেখি। সো অনার্স এর পরেও আসলে ইন্টার্নশিপ করা যায়, ইন্টার্নশিপ যে করা যায় না তা না, বাট কেউ মাস্টার্স শেষ করে এসেছে সেটা হলে ইন্টার্নশিপের ক্ষেত্রে আমরা তাকে প্রায়োরিটাইজ করি। ওকে, থ্যাংক ইউ। আমি আসলে খুবই হ্যাপি যে মোটামুটি সবাই যে প্রশ্নগুলো করেছে, এই প্রশ্নগুলো আসলে খুবই কমন প্রশ্ন না আবিদ? এই প্রশ্নগুলো বোধহয় তোমাকে অনেক সময় ফেস করতে হয় নাকি? না, এগুলোর মধ্যে আর কিছু আনকমন প্রশ্ন ছিল, বাট মোস্টলি বেশিরভাগ প্রশ্নই এগুলো আমি প্রতিনিয়তই শুনছি আমার কাছে। মানে বিশেষ করে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের ছোট ভাই বোন যারা আছে তারা মাঝে মাঝে ফোন করে যে কোনো জিনিস জানার জন্য, তারা হয়তো আমার কাছে জানতে চায় কিংবা আমাকে রিচ করে আর কি। তো আমি এই ধরনের প্রশ্ন শুনি। তবে আজকে কিছু আনকমন প্রশ্ন ছিল যেগুলো আমার মনে হয় যে আমি মোটামুটি হয়তো যারা প্রশ্ন করেছে তাদেরকে স্যাটিসফাই করতে পেরেছি আর কি। ওকে, থ্যাংক ইউ। আমরা খুবই খুশি। আমি আসলে আবারও স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আসলে। ও আবিদ আসলে আজকে সারাদিন ব্যস্ত ছিল এবং আমি ও না করেনি এক কথায়। আমি যখনই ইনফর্ম করেছি বলেছে আমার কাজ আছে, কিন্তু বাসায় গিয়ে আজকে থার্সডে নাইট, তো আজকে স্বাভাবিকভাবে একটা ইয়ে থাকে যে ফ্যামিলি টাইম, এর মাঝখান দিয়েও আবিদ আমাদেরকে সময় দিয়েছে। আমি অনেক অনেক ধন্যবাদ। ইন ফিউচারে আমি জানি আবিদকে আমি আবারও যদি নোটিস করি, ইনশাল্লাহ আবিদ আসবে। কিন্তু আমি ইয়ে করব না, আমি চাইবো যে যে কথাগুলো হয়ে গেছে এগুলো আর না শুনতে, যদি নতুন কথা থাকে অবশ্যই আবিদের সাথে আমরা আবার শুনবো। তো মাহমুদ, আমাদের সবার পক্ষ থেকে মাহমুদ আবিদকে একটু ধন্যবাদ দিতে পারো চাইলে, পার্টিসিপেন্টদের পক্ষ থেকে। মাহমুদ। ধন্যবাদ ভাই। আসিফ, ও আচ্ছা, আসিফ কথা বলছে। ধন্যবাদ ভাইয়া এখানে আমাদের সময় দেওয়ার জন্য। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। মাহমুদ কি রিচ করতে পেরেছো আমাকে? ওকে, নাইস, সমস্যা নেই, আমরা ফর্মাল ইয়েতে না যাই। থ্যাংক ইউ আবিদ, তুমি আমাদের সাথে থেকেছো। আর হচ্ছে যে আমরা মানে চাই যে আমাদের স্টুডেন্টরা এই ইয়েতে আসুক এবং আসলে যেন তাদের নিজেদের জায়গায় যেন, আমি একটা জায়গায় আমি এখনো আবিদের সামনে একটা বিষয় ইয়ে করতে পারি না। আমি একজনকে রেফার করেছিলাম, দেন এই রেফারেন্সে আবিদ কিন্তু তাকে অনেককে ফাইট করে আবিদ তাকে নিয়েছিল, কিন্তু 2 মাস বা 3 মাস পর সে বোধহয় সেই প্রজেক্টে আর কন্টিনিউ করেনি। খুবই সিলি কোনো একটা কারণ ছিল। তো তখন আমার কাছে আবিদ যখন আবার বলল যে মুকিত ভাই আপনি একটা রেফারেন্স দিলেন, আপনার মুখের দিকে তাকায় আমি দিলাম, কিন্তু এটা আসলে শেষ পর্যন্ত সে কন্টিনিউ করতে পারেনি। মানে খুবই ইয়ে ছিল, এটা দুঃখজনক ছিল। সো তোমাদের ক্ষেত্রেও ইন ফিউচারে যখন তোমরা কোনো জায়গায় যাবা, কমিটেড থাকবা। তোমরা যদি চেষ্টা করে দেখবে যে যদি আমার এখানে শুধু শুধু আমি না থাকি, তাহলে আমি 1 মাস 2 মাসের জন্য গিয়ে আরেকটা অপরচুনিটি নষ্ট করা এবং ওদের পুরো প্রোগ্রামটাকে নষ্ট করা, এটা মনে হয় ঠিক হবে না। তাই না আবিদ? জি, মজিদ ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা দিয়ে আমি লাস্ট হয়তো আর 2 মিনিট কথা বলে শেষ করি এই বিষয়ে, আপনি যেটা নিয়ে কথা বললেন সেটা দিয়ে। দেখো, আমি আজকে না, শুধু আমি যখনই কথা বলি তখনই চেষ্টা করি যে আবার বলছি, এটা আমি একটু আগে বলেছি যে সবাইকে একটু এনকারেজ করার জন্য, এটা যে প্রাইভেট সেক্টরে জব করে, আমি কিন্তু জব করছি প্রাইভেট সেক্টরে, 15 ইয়ার্স হলো আমি করছি। এবং প্রাইভেট সেক্টরে আসলে জব করা যায়, ভালো করা যায় সেখান থেকে। এবং আমি অনেক আগে মানে গভর্নমেন্ট জবের যারা কাজ করে তারা যতটা না আহ, তাড়াতাড়ি উঠতে পেরেছে, তাড়াতাড়ি রেসপেক্টফুল একটা জায়গায় গিয়েছে, তার থেকে আমি অনেক ফাস্ট আমার কেরিয়ার গ্রোথ হয়েছে, বা আমি আমি অনেকের কাছে রিচ করতে পেরেছি। সো এটা কিন্তু পসিবল, কেউ যদি মানে এটা খুব স্ট্রাগলিং না, বা এটা খুব কষ্টকর না, এটা মানে প্রাইভেট জবে থেকেও আসলে ভালো করা যায়। এবং আমার অনেক যথেষ্ট ফ্রেন্ডসরা আছে যারা প্রাইভেট জব করছে, প্রাইভেট ব্যাংকে জব করছে, এবং তারা ভালো করছে। তো আমি আমি চাই যে তোমরা শুধু নিজেদের সময় নষ্ট না করে নিজেদের স্কিল ডেভেলপ করো, প্রাইভেট জবের জন্য ট্রাই করো, গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করো, যেটা ভালো হয়, যেটা ভালো মনে করো, যে যেদিকে প্যাশন থাকে সেদিকে কনসেন্ট্রেট করো। আসলে জব মার্কেটে এখন খুব কম্পিটিটিভ। তো
তো স্মার্ট হওয়া খুব জরুরি। আর স্মার্টনেস মানে শুধু পোশাকে আশাকে স্মার্টনেস না, স্মার্টনেস মানে হচ্ছে স্মার্টলি কথা বলা, স্মার্টলি রেসপন্স করা, অ্যারোগেন্সি না শো করা, এবং ইগো ইগো না শো করা। তো ইফ ইউ বিহেভ পোলাইটলি, if you be a good people, if you just respect others, you can achieve everything. So এটা খুবই সহজ, নিজের কেরিয়ার ডেভেলপ করা মোটেও কঠিন না। যদি কেউ চায় যে আমি কাজ করব, আমি চাকরি করব, বা আমি প্রাইভেট জব গুলোতে কাজ করব, এরকম শত শত ছেলে মেয়ে আমাদের এগ্রিকালচারিস্ট আছে বিভিন্ন সেক্টরে, তারা লিড করছে, গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর, তারা বড় বড় পজিশনে কাজ করছে, শুধু তার ডেডিকেশন দিয়ে, শুধু তার ইচ্ছের জায়গা দিয়ে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এবং ইন ফিউচার যদি আমি কথা বলতে পারি বা আমার কথাতে যদি কারো কোনো উপকার হয়ে থাকে, সেজন্য আমি থ্যাঙ্কফুল থাকবো। এবং এই ফোরাম না, শুধু আরো ফোরামে যদি মুকিত ভাই কখনো বলেন, আই উইল বি হ্যাপি টু discuss my experience and whatever I learn and whatever I mean whatever my dedication was, I want to share with the people. Thank you. থ্যাংক ইউ আবিদ, থ্যাংক আমি ইউ। খুবই খুশি হয়েছি। আমার মনে হয় যে তোমার পুরো বিষয়টা ওই যে লাস্ট লাইনে চলে আসছিল, যে আসলে গুড মানে স্মার্ট মানুষের আসলে সংজ্ঞাটা খুব চমৎকার ভাবে আসছে। শুধুমাত্র পোশাকে হতে হবে না, আমার এটিটিউড, আমার ম্যানার, আমার গুড বিহেভিয়ার এবং আমার রেসপন্স প্রপারলি এবং রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে কাজ করা, সেটা আমাকে খুব মানে এই কথাটাই আমার খুব ভালো লেগেছে। আবিদ, অনেক ধন্যবাদ। তাহলে তুমি একটু লিভ নিলে আমি ওদের সাথে আর 1 মিনিট একটু জাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কথা বলে আমি করবো। থ্যাংক ইউ আবিদ। ওকে ওকে ওকে, আবিদ নাই, আমরা একটু বাকিদের সাথে একটু কথা বলি, আমার একটু কথা আছে, প্লিজ একটু সবাই শুনবে। হ্যাঁ, সবাই থাকবে, কেউ যাবে না, একটু প্লিজ আমাকে জাস্ট 2টা মিনিট সময় দাও। ওকে, আমি একটু রেকর্ডটা অফ রাখি।